তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। তো আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় চেস্ট পেন অর্থাৎ বুকে ব্যথা। তো বিভিন্ন রকম রোগের সিমটমস আমাদের শরীরে কিন্তু বিভিন্নভাবে প্রকাশ পায়। তার মধ্যে কমন একটি সিমটমস হচ্ছে চেস্ট পেন অর্থাৎ বুকে ব্যথা। এই বুকে ব্যথা আমাদেরকে কিন্তু বিভিন্ন কারণে হতে পারে এটা হার্টের কারণে, আবার হতে পারে গ্যাস্ট্রিকের কারণে। আর আমাদের যত ভয় সেটা কিন্তু এই বুক ব্যথাকে নিয়ে। তো এবার যদি সরাসরি বলি যে বুক ব্যথা নিয়ে না, আমাদের মেন ভয়টা হচ্ছে হার্ট অ্যাটাক নিয়ে। বুকের যে কোনো সাইডে ব্যথা হচ্ছে, সেটা ডান দিকেও হতে পারে আবার বাঁ দিকেও হতে পারে, বা যে কোনো সাইডে আমাদের হঠাৎ করে মনে হয় বুক ব্যথা হচ্ছে, তার মানে কি না জানি কি ব্যাপার, হার্ট অ্যাটাক হবে না তো? এরকম ভয় কিন্তু আমাদের আজকাল সবার মনেই প্রায় কাজ করে। বুকে ব্যথা হচ্ছে মানেই টেনশন, আর এই টেনশনের কারণেই আমরা আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ি। এরপর বড় কোনো রোগ না হওয়ার পরেও আমাদের এই টেনশনের কারণে, প্যানিকের কারণে, আতঙ্কের কারণে আমরা কিন্তু আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ি। আর আজকের ভিডিওটি মূলত এ কারণেই। লক্ষণগুলি বা সিমটমসগুলি আপনি চিনুন, আপনি জানুন যে কোন ব্যথাটা আপনার হার্টের ব্যথা ইন্ডিকেট করছে আর কোন ব্যথাটা গ্যাস্ট্রিকের ব্যথা ইন্ডিকেট করছে। দেখুন, আমাদের ভিডিওতে কিন্তু কখনো চিকিৎসা প্রদান করা হয় না, মূলত একটা বেসিক গাইডলাইন নিয়ে আলোচনা করা হয়, সঠিক পরামর্শ দেওয়া হয়। আপনাদের সচেতনতা এবং সাবধানতাই কিন্তু আমাদের একমাত্র কাম্য। নমস্কার, আমি সন্দীপ সরকার। তো আজকে আমরা আলোচনা করব আমাদের এই বুক ব্যথাকে নিয়ে। অনেক সময় আমাদের বুকে ব্যথা হলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গুলিয়ে ফেলি যে কোনটা হার্টের ব্যথা হচ্ছে আর কোনটা গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে। অনেক সময় গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে অনেক ইম্পর্টেন্ট হার্টের সিমটমসকে আমরা কিন্তু মিস করে ফেলি, যার ফলস্বরূপ হার্টের রোগ ধরতে বা চিকিৎসা শুরু করতে আমাদেরকে অনেক বেশি দেরি হয়ে যায়। তাই আজকে আমি আপনাদেরকে শেখাবো যে আপনি সহজেই কিভাবে গ্যাসের ব্যথা এবং কিভাবে হার্টের ব্যথা ডিফারেন্সিয়েট করবেন, অর্থাৎ আপনি কিভাবে চিনবেন যে কোন ব্যথাটা আসলে গ্যাসের ব্যথা ইন্ডিকেট করছে আর কোন ব্যথাটা আসলে হার্টের ব্যথা ইন্ডিকেট করছে। তো তার আগে আমরা জেনে নেব হার্টের সমস্যা বলতে আমরা কি বুঝি আর গ্যাসের সমস্যাই বা কি। হার্টের সমস্যা আসলে দু ধরনের হয়ে থাকে, এনজাইনা বা স্টেবল এনজাইনা, যেটা কিন্তু খুব একটা এমার্জেন্সি সিচুয়েশন নয়। আপনি বেশি হাঁটাচলা করছেন অথবা কোনো ভারী জিনিস নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, আপনার বুকের মধ্যে কিন্তু একটা ডিসকম্পন অনুভূত হচ্ছে, বা আপনি হাঁপিয়ে যাচ্ছেন, বা বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে এবং কাজটা বন্ধ করে দিলে আস্তে আস্তে আবার রিলিফ হয়ে যাচ্ছে। আর এরই একটা এমার্জেন্সি সিচুয়েশন হলো হার্ট অ্যাটাক, অর্থাৎ হার্টের আর্টারিটা 100% ব্লক হয়ে যায়, যেখানে দাঁড়িয়ে আপনার বুকে চেপে ধরা অনুভূতির সঙ্গে ব্যথাটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকে। ব্যথাটা কিন্তু সহজে সারতে চায় না। ব্যথাটা কখনো তীব্রও হতে পারে, আবার অল্পও হতে পারে। কখনো কখনো প্রচণ্ড ঘামও হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বমির সিমটমসও আসতে পারে, আবার কখনো কখনো পেশেন্ট সেন্সলেস পর্যন্ত হয়ে যেতে পারে। এটা হলো এমার্জেন্সি সিচুয়েশন। এই সিচুয়েশনে যত দ্রুত সম্ভব পেশেন্টকে নিকটবর্তী হসপিটালে ভর্তি করতে হবে এবং দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। এটা তো হলো হার্ট অ্যাটাক। তাহলে গ্যাসের সমস্যাটা কি? আমরা সাধারণত জানি যে খাদ্যনালীর স্টমাকের ভিতরে অ্যাসিড থাকে, আর এই খাদ্যনালীর যে উপরের পার্টটা, যেটাকে আমরা এসোফেকাস নামে চিনি, আর এই স্টমাক এবং এসোফেকাস এর মাঝখানে কিন্তু একটা ভালভ থাকে, আর এই ভালভের কারণেই কিন্তু স্টমাকের অ্যাসিড এসোফেকাসের মধ্যে কিন্তু আসতে পারে না। আর ধরুন আপনার এই ভালভে কোনো রকম সমস্যা হলো, ভালভটা একটু ল্যাগ বা একটু লুজ হয়ে গেল, যার কারণে কিন্তু স্টমাকের অ্যাসিড এই ইসোফেকাসের মধ্যে সহজেই চলে আসবে, আর যার ফলস্বরূপ গলা বুক জ্বালা করা, বুকে ব্যথা, চুয়া ঢেকুর, গ্যাস অম্বল, বদহজম, বুকে হালকা চাপ বোধ, তারপরে ধরুন আপনার অ্যাসিডিক খাবার মুখের মধ্যে চলে আসা, এমনকি বমি পর্যন্ত হতে পারে। এগুলি সাধারণত গ্যাস্ট্রিকের গ্রুপ অফ ডিসঅর্ডারের মধ্যে পড়ে। এর পরবর্তী গ্রুপ অফ ডিসঅর্ডার হলো অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার,
যার মধ্যে গ্যাস্ট্রিক আলসার, ডিওডিনাল আলসার, গ্যাস্ট্রাইটিস এই জিনিসগুলো চলে আসে। এবারে নেক্সট যে গ্রুপ অফ ডিসঅর্ডার থেকে গ্যাসের সমস্যা খুব কমন হয় সেটা হলো গল ব্লাডার ডিজিজ। এই গল ব্লাডার ডিজিজের মধ্যে সব থেকে কমন হলো গল ব্লাডার স্টোন। আরও একটি কারণে গ্যাসের সমস্যা হতে পারে সেটা হলো প্যানকাইটিস ডিজিজ, অর্থাৎ প্যানকাইটিসে কোনো সমস্যা হলো বা প্যানকাইটিস স্টোন, এর জন্য কিন্তু গ্যাসের সমস্যা খুব কমন। তো এবারে আমরা চলে আসি আমাদের মূল পর্বে, যে আমরা সহজেই কিভাবে ডিফারেন্সিয়েট করব যে কোনটা গ্যাসের ব্যথা আর কোনটা হার্টের ব্যথা। তো এ ব্যাপারে আমি ছোট ছোট কতগুলি লক্ষণ আপনাদেরকে বলে দেব, যে লক্ষণগুলি বা যে সিমটমসগুলি মাথায় রাখলে আপনি সহজেই ডিফারেন্সিয়েট করতে পারবেন যে কোন ব্যথাটা আসলে গ্যাসের প্রবলেম ইন্ডিকেট করছে আর কোন ব্যথাটা হার্টের প্রবলেম ইন্ডিকেট করছে। তাহলে প্রথমেই যেটা বলবো সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট লোকেশন, অর্থাৎ ব্যথাটা আপনার বুকের কোন জায়গায় হচ্ছে। বেসিক্যালি হার্টের ব্যথা যেটা হয় সেটা আসলে সেন্ট্রাল, অর্থাৎ বুকের ঠিক মাঝখানে হয়। তো আমরা সবাই জানি যে আমাদের হার্টটা আমাদের চেস্ট ওয়ালের একটু বাঁদিকে ঘেঁষে থাকে, তাই আমাদের সবারই ধারণা যে হার্টের ব্যথা আমাদের চেস্টের বাঁদিকে হতে পারে। এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। ডাক্তারি ভাষায় আমরা যেটাকে বলি সেন্ট্রালি লোকেটেড চেস্ট পেইন, যেটা কিন্তু ওই হার্টের থেকে হওয়ার সম্ভাবনা অতি প্রবল। আর গ্যাসের সমস্যা যেটা হয় সেটা বেসিক্যালি আপার অ্যাবডোমেনে হওয়ার সম্ভাবনাই খুব বেশি। আবার যদি একই দিকে লোকেশনে ব্যথাটা হয়, ধরুন আপনার ডান দিকে ব্যথা হচ্ছে বা বাঁ দিকে ব্যথা হচ্ছে, ব্যথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি করছে, আপনার বডি মুভমেন্টের সঙ্গে রিলেটেড, অর্থাৎ ডান দিকে ঝুঁকলে বা বাঁ দিকে ঝুঁকলে ব্যথাটা বাড়ছে বা বডি মুভমেন্টের সঙ্গে ব্যথাটা বাড়ছে, এটা কিন্তু নন কার্ডিয়াক চেস্ট পেনের দিকেই যাচ্ছে। তাহলে লোকালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে রেডিয়েশন, অর্থাৎ আপনার যে জায়গায় ব্যথাটা হচ্ছে সেখান থেকে কি ব্যথাটা অন্য কোথাও ছড়িয়ে পড়ছে। হার্টের ব্যথা যেটা হয় সেটা বেসিক্যালি সেন্ট্রাল লোকেটেড চেস্ট পেইন, অর্থাৎ সেন্ট্রাল থেকে ব্যথাটা কখনো চোয়ালের দিকে চলে আসে, ব্যথাটা কখনো পিঠের দিকে চলে আসতে পারে, আবার ব্যথাটা কখনো হার্টের দিকে রেডিয়েট হতে পারে। এটা কিন্তু কার্ডিয়াক চেস্ট পেনের দিকেই যাচ্ছে। তাহলে কার্ডিয়াক চেস্ট পেনের দিকে রেডিয়েশন হলো মোস্ট ভেরি ইম্পর্টেন্ট। যে জায়গায় ব্যথা হবে অর্থাৎ সেন্ট্রাল ব্যথা, অর্থাৎ বুকের মাঝখানের ব্যথা ধীরে ধীরে হাতের দিকে ছড়িয়ে পড়ছে, চোয়ালের দিকে যাচ্ছে বা পিঠের দিকে রেডিয়েশন হচ্ছে। আর গ্যাসের ব্যথা যেটা সেটা কিন্তু লোকালাইজ ব্যথা, অর্থাৎ একটা নির্দিষ্ট লোকেশনে ব্যথা হয়। এবারে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যারেক্টার, অর্থাৎ আপনার ব্যথাটার চরিত্র কেমন। হার্টের সমস্যার জন্য বুকে যে পেইনটা হয় সেই পেনের সঙ্গে বুকে সাধারণত সবসময় একটা চেপে ধরা অনুভূতি, অর্থাৎ সাংঘাতিকভাবে কোনো একটা কিছু যেন আপনার বুকটাকে চেপে ধরেছে। বুকে যেমন 10 কেজি বা 20 কেজির পাথর রাখলে যে চেপে ধরা অনুভূতি হয়, ঠিক অনুভূতিটা তেমন আসতে পারে। উল্টো দিকে লোকালাইজ পেনের ক্ষেত্রে আপনি যদি লোকালাইজ করে দেখাতে পারেন যে ব্যথাটা আপনার এই জায়গাটায় হচ্ছে বা এইখানে হচ্ছে, চাপ দিলে ব্যথাটা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু কখনোই হার্টের ব্যথা ইন্ডিকেট করে না। একটা বুকে ব্যথার হাজারো কারণ থাকতে পারে, হতে পারে সেটা মার্সেল পেন, বা হতে পারে আপনি কোনো ভারী জিনিস ওঠানামা করেছেন সেখান থেকেও ব্যথাটা আসতে পারে, আবার আপনার পিঠের যে মেরুদণ্ডের হাড় থেকেও ব্যথাটা হতে পারে, আবার দেখা যাচ্ছে ব্রঙ্কাইটিসের সমস্যা থেকেও আপনার বুকে ব্যথা বা চাপ বোধ আসতে পারে। তো আজকে আমি যে সিমটমসগুলি বললাম এটা বেসিক্যালি একদম সাধারণ কতগুলি সিমটমস। এই সাধারণ কতগুলি সিমটমসগুলির মধ্য থেকে কোনো একটি সিমটমস আপনার হলে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে এমনটা ভাবার কিন্তু কোনো যুক্তি নেই। আজকের ভিডিওর উদ্দেশ্য আমাদের কিন্তু আপনাকে হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যাওয়া নয়, আমাদের মেন উদ্দেশ্য আপনাকে সচেতন এবং সাবধান করা। অযথা আতঙ্কিত হবেন না, যদি কখনো বুকে ব্যথা হয় অযথা টেনশন করবেন না। এই টেনশনের কারণে হতে পারে আপনার প্যানিক অ্যাটাক। যে উপসর্গগুলির কথা বললাম বেশিরভাগ ক্ষেত্রে এটিই সত্য এবং এই উপসর্গগুলি আপনার সতর্ক হওয়ার দাবি রাখে। তো আজকে আপনি হয়তো আমাকে বললেন যে আপনি যে উপসর্গগুলির কথা বললেন এই উপসর্গগুলির মধ্যে
বেশিরভাগ উপসর্গগুলি আমার মধ্যে রয়েছে বুকে একটা মাঝখানে একটা চাপ চাপ ভাব, ভারী কোনো কাজ করতে গেলে আমার বুকে ব্যথা হচ্ছে বা প্রচণ্ড কষ্ট হচ্ছে, একটু হালকা শ্বাসকষ্ট হচ্ছে, তুলনামূলকভাবে একটু বেশি ঘাম হচ্ছে। আমার মনে হয় হার্টেরই সমস্যা। আর এটা ভেবেই আপনি ডাক্তারের কাছে গেছিলেন, আর ডাক্তারবাবু আপনাকে ইসিজি করিয়েছেন এবং ইসিজি করিয়ে যে রিপোর্ট এসছে সেখানে দেখা যাচ্ছে ইসিজি নর্মাল। দেখুন, ইসিজি নর্মাল হতেই পারে, হয়তো আপনার হার্টের আর্টারিতে কোনো ব্লক আছে, কিন্তু আপনার হার্টের কোনো ক্ষতিই হয়নি। ধরুন আপনার বাড়ির পাশের কোনো একটা মেইন রাস্তা ভেঙে গেছে এবং অন্য কোনো রাস্তা দিয়ে সব গাড়ি ঘুরে সেই রাস্তায় আসছে, তাহলে তো আপনি টেরই পাবেন না যে আপনার বাড়ির পাশের মেইন রাস্তাটা ভেঙে গেছে এবং সেই রাস্তাটা ভাঙার কারণে সব গাড়ি অন্য দিক দিয়ে ঘুরে আসছে। রাস্তাটা ভাঙার কারণে যে কোনো প্রবলেম হয়েছে সেটা তো আপনি বুঝতেই পারবেন না। আপনি ইসিজি করাবেন, ধরা পড়বে না, আপনি ইকো করাবেন, ধরা পড়বে না। ইসিজি মূলত দুটো ধরনের হয়ে থাকে। একটা সাধারণ ইসিজি, আপনি গেলেন কিছু তার ফার বুকে বা হাতে পায়ে জড়িয়ে দিল, আপনি ইসিজি করালেন, ইসিজি হয়ে গেল। আর একটা যে ইসিজি আছে সেটা হচ্ছে দৌড়ের সঙ্গে ইসিজি, যেটাকে আমরা বলি ট্রেড মিল টেস্ট অর্থাৎ টিএমটি। এখন এই ভিডিওটা দেখে আপনার মনে হতেই পারে যে আমার হার্টটা ভালো আছে কিনা আমি পরীক্ষা করতে চাই, তো কি করে বুঝবো? দেখুন, সিম্পল পদ্ধতি। প্রথমে আপনি একটা ব্লাড টেস্ট করবেন। আপনি 12 ঘন্টা ফাস্টিং থাকবেন। আজকে রাত 10টার সময় আপনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন, পরের দিন সকাল 10টার পরে আপনি ব্লাড দিন। সিম্পল লিপিড প্রোফাইল, সেখানে আপনার টোটাল কোলেস্ট্রলটা দেখা হবে, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল, বিভিন্ন রকম। তো সেখানে যদি আপনার কোলেস্ট্রলে কোনো রকম প্রবলেম থাকে তাহলে আপনি একটা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি চলবেন। তিনি যদি বলেন যে আপনাকে ওষুধ খেতে হবে, খাবেন। তিনি যদি বলেন আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে অতিরিক্ত ফ্যাট জাতীয় জিনিস খাওয়া যাবে না, রেড মিট বর্জন করতে হবে, তো সেগুলো আপনাকে করতে হবে। এবার ধরুন আপনার বুকে মাঝে মধ্যেই ব্যথা হয়, চাপ বোর্ডটা সবসময় থেকেই যায়, অল্পেতে আপনি হাঁপিয়ে ওঠেন, ভারী কোনো কাজ করতে গেলে ব্যথাটা ক্রমশই বাড়ে, অল্পতে শ্বাসকষ্ট হয়। এরকম যদি আপনি অনুভব করেন, একজন চিকিৎসকের কাছে যান। তিনি যদি মনে করেন যে আপনার টিএমটি করা প্রয়োজন তবে তিনি করবেন, কারণ সবার ক্ষেত্রে কিন্তু টিএমটি করা যায় না। ডাক্তারবাবু ইকো করে যদি বোঝেন যে আপনার হার্টে কোনো প্রবলেম আছে, তবে টিএমটি থেকেও ভালো ভালো পরীক্ষা এনজিওগ্রাম, যেটা যদি ডাক্তারবাবু মনে করেন, ডাক্তারবাবু আপনার এনজিওগ্রামও করতে দিতে পারে, সেটা আপনি ডাক্তারবাবুর উপরই ছেড়ে দিন। এখন এনজিওগ্রাম বিষয়ে আরও একটি কথা না বললেই নয়। এখন কিন্তু নতুন একটি এনজিওগ্রাম বেরিয়েছে, যেটাকে বলে সিটি করোনারি এনজিওগ্রাম, অর্থাৎ হাতের ভেন বা কুস্কি থেকে ভেন ফুটো করে তার ঢুকিয়ে বা ক্যামেরা দিয়ে যে এনজিওগ্রাম পুরনো পদ্ধতির মাধ্যমে করা হতো, সেই এনজিওগ্রাম নয়। এটা কিন্তু সম্পূর্ণ স্ক্যান পদ্ধতি, স্ক্যানিং এনজিওগ্রাম। আমি কি সেই এনজিওগ্রাম করব? এটা কিন্তু কখনোই আপনি ডিসাইড করবেন না। যে কোনো পরীক্ষা, সেটা টিএমটি বলুন, ইসিজি বলুন বা রক্তের কোনো টেস্ট, রক্তের টেস্টটা আপনি করে দেখে নিতে পারেন যে আপনার হার্টের কোনো প্রবলেম আছে কিনা বা আপনার কোলেস্ট্রল কতটা আছে, সেটা রক্তের টেস্টের মাধ্যমে সেটা আপনি দেখে আপনার একজন ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। কিন্তু এনজিওগ্রাম বা ইকো এই ধরনের টেস্ট আপনি কখনোই কিন্তু নিজে নিজে করতে যাবেন না। একজন অভিজ্ঞ কার্ডিওলজি বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো টেস্ট আপনি নিজে কখনোই করতে যাবেন না। আপনার প্রবলেম হচ্ছে, আপনি যে লক্ষণগুলি বললাম, এরকম কোনো লক্ষণ আপনার শরীরে আছে, তো আপনি আগে ডাক্তারবাবুর কাছে যান, আপনার সমস্যার কথা বলুন। ডাক্তারবাবুই ডিসাইড করবেন যে তিনি ইকো করবেন না এনজিওগ্রাম করবেন না টিএমটি করবেন। আর যদি আপনার হার্টে কোনো ব্লকেজ ধরাও পড়ে, সেটা তো ভালো, কারণ আপনি আগে থেকে আপনি ডাক্তারবাবু শরণাপন্ন হয়েছেন, আগে থেকে আপনার রোগটি নির্ণয় হয়েছে এবং আগে থেকেই আপনার ব্লকেজটি ধরা পড়ার কারণেই সঠিক চিকিৎসার মাধ্যমে এই ব্লকেজ কিন্তু সম্পূর্ণ সারিয়ে ফেলা সম্ভব। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কেউ বুকে হালকা ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারবাবু একটা নর্মাল ইসিজি করিয়েছেন, তিনি বাড়ি এসছেন, বাড়ি এসে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, ভোর রাত্রে মারা গেছেন। এমন দেখা যায় যে সেক্ষেত্রে সে তো ইসিজি করেছিল, ইসিজি করাবার পরে সে তো ডাক্তারও দেখিয়েছিল, কিন্তু তিনি কেমন মারা গেলেন? এক্ষেত্রে ডাক্তারবাবু যখন ইসিজিটা করিয়েছেন তখন কিন্তু তার হার্টে কোনো রকম চেঞ্জেস আসেনি, অর্থাৎ চেঞ্জেসটা কিন্তু ইসিজিতে ধরাই পড়েনি।
তাই আজকে যারা ভাবছেন যে হার্টের রোগ থেকে আমাকে দূরে থাকতে হবে, আমি তাদেরকে বলবো দেখুন চিকিৎসা তো আছেই এবং চিকিৎসার পাশাপাশি প্রতিকারও আছে। যেমন ধরুন আপনাকে আগে ধূমপানটা বন্ধ করতে হবে, লিপিড প্রোফাইলটাকে টেস্ট করে কোলেস্টেরলটাকে দূরে রাখতে হবে, অতিরিক্ত চর্বি জাতীয় জিনিস বা ফাস্টফুড বর্জন করতে হবে, রেড মিট তো বটেই, নিয়মিত শরীরচর্চা করতে হবে, মনটাকে শান্ত রাখতে হবে, অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না, ডায়াবেটিস বা প্রেশার থাকলে সেটাকে কন্ট্রোল করতে হবে। এখন ভয়ের ব্যাপার হলো যাদের ডায়াবেটিস আছে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু ব্যথা টেরই পাবেন না, মনে মনে কখন হার্ট অ্যাটাক হয়ে যাবে তারা নিজেরাই জানতে পারবেন না। এটা কিন্তু ডেঞ্জারাস। আজকে কিন্তু আমরা সবাই শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষিত মানুষের পাশাপাশি আমরা কিন্তু অধিকাংশই শিক্ষিত রোগী নই। তাই আমাদের মধ্যে আজও কিন্তু অনেক ভুল ধারণা কাজ করে। তাই এই সমস্ত ভুল ধারণা থেকে আপনাদেরকে বের করে নিয়ে এসে আপনাদেরকে সঠিক পরামর্শ প্রদান করাই হলো আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। চিকিৎসা বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমার মধ্যে যেটুকু অভিজ্ঞতা আছে আজ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখে থাকেন আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও কিছু শিখতে পারে, তারাও সুস্থ থাকতে পারে, তারাও সচেতন থাকতে পারে। তো সকলে সুস্থ থাকুন এই শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। নমস্কার।